রাজ পরিবারের ১৩তম সন্তান হিসেবে নোয়া জন্মগ্রহণ করে। রাজার ঔরসে জন্ম নেওয়া ১৩ জন ইম্পিরিয়াল প্রিন্সের একজন হিসেবে যখন সে চোখ মেলে, তখন সে দেখতে পায় একজন দয়ালু চেহারার মহিলা তার দিকে তাকিয়ে আছেন। সে ভাবতে থাকে, এই মহিলাটি কি তার মা নাকি কোনো মেড। কিন্তু সে কিছু বুঝতে না পারারই দাড়িওয়ালা এক বৃদ্ধ, যিনি আসলে তার বাবা এবং এই রাজ্যের রাজা, তার কাছে এসে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। রাজা বললেন যে নোয়াকে দেখতে একদম তার মায়ের মতোই হয়েছে, কিন্তু তার মা সাথে সাথে লজ্জায় মুখ লুকিয়ে বললেন যে তার চোখ এবং ভ্রু একদম রাজার মতোই। নোয়া লক্ষ্য করল যে সে তার নিজের স্ট্যাটস দেখতে পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই তার কাছে খুব একটা পরিষ্কার মনে হচ্ছিল না। হঠাৎ করে রাজসভার একজন মেজ এগিয়ে এলেন এবং তাকে খুব আলতো করে কোলে তুলে নিয়ে রাজার কাছে ঘোষণা দিলেন যে নোয়ার মধ্যে ওয়াটার ম্যাজিক বা পানির জাদুর বিশেষ ক্ষমতা রয়েছে। এই কথা শুনে রাজা আনন্দে হেসে উঠলেন এবং ঘোষণা দিলেন যে নোয়া যখন বড় হবে তখন তাকে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোর দায়িত্ব দেওয়া হবে, যেখানে বেশিরভাগ ওয়াটার মেজ গোত্রের বসবাস, যাতে সে ন্যায়নিষ্ঠার সাথে তাদের শাসন করতে পারে। এরপর সেই কোর্ট মেজকে নোয়ার স্ট্যাটস দেখতে বলা হলো, কিন্তু যেই মুহূর্তে তার স্ট্যাটস সবার সামনে উন্মোচিত হলো, পুরো রাজসভা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এমনকি স্বয়ং রাজাও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। রাজসভার একজন চিৎকার করে বলে উঠল যে এটি একটি অলৌকিক ঘটনা, আর বাকিরাও তার সাথে সুর মেলালো। এই সব কিছু নোয়াকে বেশ অবাক করে দিল। এরপর সে নিজেই তার স্ট্যাটস চেক করে বুঝতে পারল যে তার স্ট্যাটস হলো একজন এসএস র্যাঙ্কের ওয়াটার মেজের সমান, যা এর আগে কখনো শোনাই যায়নি। আর জন্মের সাথে সাথে এমনটা অর্জন করা তো দূরের কথা। এরপর দেখতে দেখতে ৬ বছর কেটে যায় এবং নোয়া একজন সুস্থ সবল তরুণ হিসেবে বড় হতে থাকে। সে ধীরে ধীরে মের্স রাজ্য সম্পর্কে জানতে পারে, যা তার বাবা শাসন করেন এবং যেখানে গত কয়েক দশক ধরে বেশ শান্তিময় পরিবেশ বিরাজ করছে। যেহেতু সেখানে কোনো যুদ্ধ নেই এবং মানুষ শান্তিতে বসবাস করছে, তাই সাধারণ জনগণ রাজাকে খুব ভালোবাসে। পাশাপাশি রাজার ছেলেরাও স্থানীয় জনগণ এবং দেশের অভিজাত পরিবারগুলোর কাছে বেশ প্রিয়। কিন্তু রাজ্যের রাজনৈতিক চক্রান্ত বা জটিলতা নিয়ে নোয়ার তেমন কোনো আগ্রহ নেই, কারণ গত ৬ বছরে সে নিজের সম্পর্কে একটি বিশেষ ব্যাপার বুঝতে পেরেছে। দেখা গেল তার কাছে এমন একটি বিশেষ উপহার বা ক্ষমতা রয়েছে যার সম্পর্কে অন্য কেউ কিচ্ছু জানে না। সে তার অধীনস্থদের এক্সপি শুষে নিতে পারে, যার মানে হলো তার যত বেশি মেট থাকবে সে তত বেশি শক্তিশালী হতে পারবে। এর মানে এটাও যে অন্য মানুষের লেভেলের একটি নির্দিষ্ট সীমা থাকলেও নোয়া অনির্দিষ্টকালের জন্য নিজের র্যাঙ্ক বাড়াতে পারবে এবং এই গ্রহের সবচেয়ে শক্তিশালী মেজ হতে পারবে। তার মেয়েডরা তার প্রতি সম্পূর্ণ অনুগত। তারা নিজেদের মধ্যে বলাবলি করে যে মাত্র ৬ বছর বয়সেই নোয়া ছোট বাচ্চাদের চেয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতোই বেশি আচরণ করে। খুব শীঘ্রই সে সকালে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যায় এবং ভাবতে থাকে যে কম বয়সের কারণে এই মুহূর্তে তার ক্ষমতা এবং স্কিলগুলো বেশ সীমাবদ্ধ। কিন্তু সে যদি প্রতিনিয়ত ট্রেনিং করতে থাকে তবে সে খুব দ্রুত উন্নতি করতে পারবে এবং এমনকি তার বড় ভাইদেরও ছাড়িয়ে যেতে পারবে। তার এই চিন্তায় বাধা দেয় ইভেলিন নামের এক সুন্দরী মেইড। সে এসে তাকে জানায় যে রাজ্যের ক্রাউন প্রিন্স মানে যুবরাজ এবং চতুর্থ রাজপুত্র দুজনেই তার সাথে দেখা করতে এসেছেন। নোয়া সিদ্ধান্ত নেয় যে সে তাড়াতাড়ি তার নাস্তা শেষ করবে, কারণ তারা তার ভাই হলেও পুরো রাজ্যের ক্রাউন প্রিন্সকে তার অপেক্ষায় রাখা ঠিক হবে না। সে জলদি গেস্ট রুমে প্রবেশ করে এবং এক হাঁটু গেড়ে বসে তার বড় ভাইদের স্বাগত জানায়। তারা হলেন ক্রাউন প্রিন্স অ্যালবার্ট এবং চতুর্থ রাজপুত্র হেনরি। অ্যালবার্ট বেশ শীতল দৃষ্টিতে নোয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে কোথায় ছিল। অন্যদিকে হেনরি তাকে বেশ উষ্ণভাবে অভ্যর্থনা জানায় এবং বলে যে নোয়া বেশ ভদ্র একজন তরুণ হিসেবে বড় হচ্ছে। অ্যালবার্ট বলে যে নোয়া একদিন একজন চমৎকার চ্যান্সেলর হবে এবং জানায় যে সে নোয়ার জন্য একটি উপহার নিয়ে এসেছে। সে হাততালি দেয় এবং সাথে সাথেই একজন ভীত সন্ত্রস্ত পরিচারক একটি ছোট কফিন হাতে রুমে প্রবেশ করে। কফিনটি থেকে এক ভয়ঙ্কর অরা বের হচ্ছিল। এমন একটি অদ্ভুত উপহার দেখে নোয়া বেশ অবাক হয়ে যায়, কিন্তু অ্যালবার্ট সেই পরিচারককে কফিনটি খোলার নির্দেশ দেয়, যা সে বাধ্য হয়ে ভয়ে ভয়ে খুলতে থাকে। কফিনটি খোলার সাথে সাথেই মৃত এবং মুমূর্ষু মানুষের এক ভয়ঙ্কর অরা পুরো রুমে ছড়িয়ে পড়ে।
নোয়া কফিনের ভেতরে তলোয়ারটির দিকে তাকিয়ে খুব স্পষ্টভাবে সেটি অনুভব করতে পারছিল এবং ভাবছিল যে সে এইমাত্র কি অদ্ভুত জিনিস অনুভব করল। নিজেকে সামলে নেওয়ার আগেই অ্যালবার্ট তাকে সেটি হাতে তুলে নিয়ে দেখতে বলে। নোয়া বুঝতে পারে যে সে আসলে তলোয়ারটি ধরতে চাইছে না, কিন্তু যেহেতু এটি যুবরাজের দেওয়া একটি উপহার, তাই সে সরাসরি না করতে পারে না এবং বাধ্য হয়েই তাকে সেটি তুলতে হয়। যদিও তার ছোট্ট শরীরের তুলনায় তলোয়ারটি বেশ বড়, তবুও সে খুব সাবধানে সেটি ধরে উপরে তুলে নেয়। অ্যালবার্ট হেসে বলে যে সে জানত নোয়া এটি পারবে। এরপর সে ব্যাখ্যা করে যে এই তলোয়ারটি বিশেষভাবে ওয়াটার মেজদের জন্য তৈরি করা হয়েছে এবং এটি লেভায়েথান নামে পরিচিত। সে আরও প্রকাশ করে যে নোয়ার আগে 120 জনেরও বেশি মানুষ এটি ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কেউই বেঁচে ফিরেনি। এই কথা শুনে সে ভয় পেয়ে যায় এবং চকচকে তলোয়ারটি প্রায় হাত থেকে ফেলেই দিচ্ছিল, কিন্তু হেনরি তাকে আশ্বস্ত করে বলে যে চিন্তার কিছু নেই। এই তলোয়ারের অভিশাপ এতই শক্তিশালী যে তলোয়ারটি যদি তাকে এর মালিক হিসেবে মেনে না নিত, তবে এটি স্পর্শ করার সাথে সাথেই সে মারা যেত। এই কথা বলে অ্যালবার্ট এবং হেনরি দুজনেই চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। এদিকে নোয়া মাথা নিচু করে বিদায় জানায় আর মনে মনে ভাবতে থাকে এই জঘন্য যুবরাজ যে দুর্ভাগ্যবশত তার নিজেরই বড় ভাই বিনা কারণে তাকে এত ভয়ঙ্কর একটি কাজ দিয়ে পরীক্ষা করছিল, কিন্তু সে জানে এই কথাগুলো মুখে উচ্চারণ করলে তাকে সরাসরি মৃত্যুর মুখে পড়তে হবে। ওই দিন সন্ধ্যায় নোয়া যখন ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে লক্ষ্য করে যে তার একজন মেয়েড বেশ চিন্তিত। সে তাকে জিজ্ঞেস করে যে সব ঠিক আছে কিনা। জয়ী নামে সেই মেয়েডটি প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু নোয়া যখন সত্যিটা জানতে জোরাজুরি করে, তখন সে সাথে সাথে হাঁটু গেড়ে বসে বলে যে তার কিছুদিনের ছুটি প্রয়োজন, কারণ তার গ্রামে বন্যা হয়েছে এবং সব কিছু ভেসে গেছে। তার পরিবার না খেয়ে আছে, তাই সে তার পরিবারকে সাহায্য করার জন্যে প্রয়োজনীয় টাকা জোগাড় করতে রেড লাইট ডিস্ট্রিক্টে নিজের শরীর বিক্রি করার কথা ভাবছে। নোয়া তাকে চুপ করতে বলে জানায় যে জুই তার ব্যক্তিগত মেয়ে আর সে তাকে এত লম্বা সময়ের জন্য যেতে দিতে পারে না। সে জুইকে তার মাকে এই এস্টেটে নিয়ে আসতে বলে। সে তাকে রিয়ার গেট ক্লোজারের চাকরি দেবে এবং মাসে $5000 বেতন দেবে। এই কথা শুনে জুই বেশ অবাক হয়ে যায় এবং বলে যে সে এর আগে কখনো এই ধরনের কোনো পদের কথা শোনেনি, আর পদটি যদি থেকেও থাকে তার তুলনায় বেতনটা অনেক বেশি মনে হচ্ছে। নোয়া তাকে এ নিয়ে চিন্তা করতে নিষেধ করে এবং জানায় যে রাজধানীর পশ্চিম উপকণ্ঠে একটি খালি বাড়ি আছে যেখানে সে তার মাকে নিয়ে থাকতে পারবে। জয়ী নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এবং তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই বাড়ির বাটলার ডিলান বেরিয়ে এসে নোয়াকে জিজ্ঞেস করে যে তার কিছু লাগবে কিনা। নোয়া তাকে জিজ্ঞেস করে যে সে জুইর গ্রামের বন্যার কথা জানে কিনা এবং তাকে নির্দেশ দেয় ওই এলাকার যত বেশি সম্ভব জমি কিনে নিতে। ডিলান অবাক হয়ে যায়, কারণ এটি একটি খুব খারাপ ইনভেস্টমেন্ট হবে, কিন্তু নোয়া তাকে বলে যে সেখানকার বিপন্ন মানুষদের তাদের রক্ষা করতে হবে, কারণ তারা যদি হস্তক্ষেপ না করে তবে একদল ভিলেন ওই জমি দখল করে সেখানে বেআইনিভাবে থাকতে শুরু করবে। এতে ডিলান বেশ চমকে যায়। নোয়া জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ডিলান উত্তর দেয় যে সে খুব অবাক হচ্ছে এটা দেখে যে নোয়া কত চমৎকারভাবে একজন অভিজ্ঞ মানুষের মতো দূরদর্শিতার সাথে পরিস্থিতি সামলাচ্ছে, অথচ এর আগে সে কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়নি। নোয়া মনে মনে ভাবে যে সে তার আগের জীবনে এর চেয়েও ভয়াবহ ধ্বংসলীলা দেখেছে, কিন্তু সে পরিষ্কারভাবেই এটা কাউকে বলতে পারবে না। ডিলান জানায় যে তার ধারণা অনুযায়ী পুরো জমির দাম পড়বে প্রায় $70 মিলিয়ন, যা শুনে জুই চমকে ওঠে। এমনকি নোয়াও জানে যে এটি একটি বিশাল পরিমাণ টাকা। তার সমস্ত কর্মচারীরা মিলে বছরে প্রায় $80,000 আয় করে, আর তার নিজের কাছে ট্যাক্স এবং তার ভাইয়েদের দেওয়া উপহার থেকে পাওয়া প্রায় $50 মিলিয়ন ফান্ড রয়েছে, কিন্তু এর পরেও আরও $20 মিলিয়ন বাকি থাকে। সে তখন ডিলানের দিকে ঘুরে রাজধানীর দক্ষিণে থাকা তাদের জমির কথা জিজ্ঞেস করে এবং বলে যে তাদের ওই জমিটি বিক্রি করতে হবে। ডিলান চমকে ওঠে এবং নোয়াকে এই কাজ করতে নিষেধ করে, কারণ ওই জমিটি স্বয়ং রাজা মানে তার বাবার কাছ থেকে পাওয়া একটি উপহার ছিল, আর ওই জমি বিক্রি করা মানে তার নিজের রাজপরিবারকে চরমভাবে অপমান করা।
নোয়া তাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করে, বলে যে সে পরে তার বাবার ব্যাপারটা সামলে নেবে। সে আরও বলে যে অভিজাতদের দায়িত্ব হলো নিজেদের প্রজাদের মাঝে শান্তি এবং সুখ ফিরিয়ে আনতে নিজেদের স্বার্থ ত্যাগ করা। তাছাড়া সে এটাও ভালো করে জানে যে একজন অভিজাত ব্যক্তি যখন জনগণের জন্য নিজের ক্ষতি মেনে নেয়, তখন জনগণ তাকে আরও বেশি ভালোবাসে, যা পরে কাজে লাগতে পারে। ডিলান তার সামনে মাথা নত করে জানায় যে সে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগে সব বিষয়গুলি সামলে নেবে।